বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের ভোট গ্রহণকাল নজিরবিহীন পদক্ষেপে সুষ্ঠু করতে বদ্ধপরিকর ইসি। রাজনৈতিক দলগুলো সহিংস হলে শান্তিপূর্ণ আয়োজন সম্ভব, মত বিশ্লেষকদের। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের রাজনৈতিক দলগুলো এবং তাদের প্রার্থীদের সদাচার। কেন এমন পরিস্থিতি যেতে হবে যেখানে আমাদের সমস্ত বাহিনীগুলোকে আমাদেরকে ভোটের প্রতিরক্ষার জন্য ব্যবহার করতে হবে। উৎসবমুখর পরিবেশে সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দিতে বললেন প্রধান উপদেষ্টা। ফলাফল যাই হোক মেনে নেওয়ার আহ্বান। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ইতিহাসের গতিপথ বদলানোর সেই দিনটি এসেছে। কেন্দ্র দখল, ভোটে প্রভাব বিস্তার করা কিংবা উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়। এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ডয়েচে ভেলেকে বললেন, জনগণ যাদের পছন্দ করবে কেউই তাদের আটকে রাখতে পারবে না। রাজনীতিতে মানুষ যাকে গ্রহণ করবে তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, আর যাকে মানুষ গ্রহণ করবে না যত শক্তিই থাকুক না কেন শক্তি প্রয়োগ করে সে ধরে রাখতে পারে না। সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজনে ব্যর্থ হলে মাঠে নামবে জনগণ, হুঁশিয়ারি জামায়াত আমিরের। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থাকার আহ্বান। কেউ অন্য কিছু করতে চাইলে আমরা অনুরোধ করব জনগণ যেন নিজেদের অধিকারের পক্ষে মজবুত হয়ে দাঁড়িয়ে যায় এবং স্পষ্ট জবাব দিয়ে দেয়। 4 জুলাই নির্বাচনের প্রতিপক্ষের উপর হামলা, মারধরের অভিযোগ, কয়েকজন আহত। রাজধানীতে নাশকতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর টহল তল্লাশি। আঠারো বছর পর নির্বাচন পর্যবেক্ষণে এসেছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস। গ্রহণযোগ্যতা নিশ্চিতে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের তাগিদ। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণকাল। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে এবারে নির্বাচনে। সাথে যুক্ত হয়েছে বডি ওন ক্যামেরা ও ড্রোনে নজরদারি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট উপহার দিতে চায় নির্বাচন কমিশন। বিশ্লেষকরা বলছেন, অভ্যন্তরীণ ও ভূ রাজনৈতিক কারণে এবারে নির্বাচন ঘিরে ঝুঁকি অনেক। তবে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর কর্মীরা সহিষ্ণুতার পরিচয় দিতে পারলে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব। রাসেল আহমেদের প্রতিবেদন। ভোট একদিকে উৎসবের নাম, আরেকদিকে সংঘাত, সহিংসতা আর কেন্দ্র দখলের মঞ্চায়ন। ফলে 12টি নির্বাচনের মধ্যে শেষ পর্যন্ত উৎসব বহাল ছিল 4টি নির্বাচনে। বাকি 8টিতে ভোটের মর্যাদা রক্ষায় ব্যর্থ হয়েছে সরকার, নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগের তুলনায় ভোটার সংখ্যা বেড়েছে, তাই ভোট ও ভোটারের নিরাপত্তায় এবার বাড়তি আয়োজন রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রের কারচুপি এড়াতে সার্বক্ষণিক নজরদারিতে থাকবে বডি ওয়ান ক্যামেরাযুক্ত 25,000 পুলিশ সদস্য। মাথার উপর নজরদারি করবে 500-র বেশি ড্রোন। চাচ্ছি যে ভোটটা যেন হয় সুশৃঙ্খলভাবে, যেন ভোটটা হয়ে যায়। আইন শৃঙ্খলা বলে আরও একটা দায়িত্বশীল ভূমিকা পালন করে, যাতে যেন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। পরিবেশ তো ভালো আছে, কিন্তু এই যে মাঝে মাঝে যে এইগুলো এগুলোর জন্য একটু লাগে। এবার সশস্ত্র বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিলিয়ে মাঠে থাকবে প্রায় 9 লাখ সদস্য, যেখানে মূল দায়িত্বে থাকবেন পুলিশ ও আনসারের 7 লাখের বেশি সদস্য। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী এরা সবাই থাকবে। গুরুত্বপূর্ণ, এদের থাকাটা গুরুত্বপূর্ণ, কারণ এদের প্রভাব আছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের রাজনৈতিক দলগুলো এবং তাদের প্রার্থীদের সদাচরণ। আমরা আশা করি যে আমাদের রাজনৈতিক দলগুলো এবং তাদের প্রার্থীরা তারা সুব্যবস্থার পরিচয় দেবে। আমাদের কেন এমন পরিস্থিতি যেতে হবে যেখানে আমাদের সমস্ত বাহিনীগুলোকে আমাদেরকে একটা ভোটের
প্রতিরক্ষার জন্য ব্যবহার করতে হবে। আমরা কেন সভ্যতার সেই স্টেজে পৌঁছাই না যেখানে আমরা নিজেরা আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারি। সশস্ত্র বাহিনীর মধ্যে 1 লাখ সেনা সদস্য, নৌ ও বিমান বাহিনীও থাকবে বিশেষ নজরদারিতে। এছাড়া শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে কাজ করবে বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা। বহিস্থ পাওয়ার থেকে আমি নিজে মনে করি যে আমাদের আভ্যন্তরীণ দ্বন্দ্বটাই বড় হয়ে দাঁড়াবে। বা বাংলাদেশ একটা স্টেবল ডেমোক্রেটিক অর্ডার হোক, সেটা যারা চায় না তারা তো ইন্ধন যোগাতেই পারে। নির্বাচন কমিশন বলছে, কেবল বাহিনী মোতায়েন নয়, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশও দেয়া হয়েছে। সমস্ত কিছু একটা বঙ্গুর অবস্থা থেকে আমরা এত বড় একটা নির্বাচনের আয়োজন করতে যাচ্ছি। এবারের নির্বাচনের পরিবেশ পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। এদিক থেকে নির্বাচন কমিশন অধিকতর প্রচেষ্টা নিচ্ছে যাতে আরও ভালো করা যায়। পরিস্থিতির অবনতি হলে নিয়ন্ত্রণ ও উদ্ধারে তৎপর থাকবে ফায়ার সার্ভিস। দিন শেষে সম্মিলিত চেষ্টায় গ্রহণযোগ্য ভোটের আয়োজন করতে চায় নির্বাচন কমিশন। 2018 সালে 6 লাখের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিলেন ভোটের দায়িত্বে, কিন্তু দিন শেষে ব্যালটের নিরাপত্তা মেলেনি। এবারের পরিবেশ এবং পরিস্থিতি দুটোই ভিন্ন, আর তাই অবাধ, শান্তিপূর্ণ এবং সুষ্ঠু ভোট হবে বলে মনে করছেন সাধারণ ভোটার তথা দেশের জনগণ। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ভোট গ্রহণ উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার সহ প্রয়োজনীয় সরঞ্জামাদি পাঠানো হবে আজ। দর্শক, এ বিষয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন শাহিদ। আমরা যাচ্ছি তার কাছে। শাহিদ, নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কার্যক্রম কখন নাগাদ শুরু হতে পারে? নিরাপত্তা রক্ষায় প্রশাসনের তৎপরতা আপনি কেমন দেখছেন? ব্যালট পেপার পৌঁছানোর জন্য ময়মনসিংহ জেলা থেকে ময়মনসিংহের যে 11টি আসন রয়েছে, 11টি আসনের 13টি উপজেলা, এই 13টি উপজেলায় গতকালকে এবং পরশুদিন ব্যালট পেপারের যে সরঞ্জাম, নির্বাচন গ্রহণের যে সরঞ্জাম, এই সব কিছুই কিন্তু উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। এখন উপজেলা থেকে এগুলো বিভিন্ন কেন্দ্রে চলে যাবে। এই মুহূর্তে আমি আছি ময়মনসিংহ সদর উপজেলার যে ব্যালট পেপার যেখানে রাখা হয়েছে ময়মনসিংহ জিমনেসিয়ামে, এখানে এখান থেকে 9টার সময়, সকাল 9টা থেকে এই বিতরণ কার্যক্রম শুরু হবে এবং প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন এবং আনসার, পুলিশ যারা যে বিভিন্ন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন, তারা কিছুক্ষণের মধ্যেই এখানে আসবেন। এখানে এসে এই নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো তারা গ্রহণ করবেন এবং এইটিকে কেন্দ্র করে যে নিরাপত্তা ব্যবস্থা ব্যালট পেপারের জন্য এবং নির্বাচনী সরঞ্জামের জন্য যে পুলিশ তো রয়েছেই, পাশাপাশি কোন ধরনের যাতে দুষ্কৃতিকারীরা এই নির্বাচনী সরঞ্জামে কোনো ক্ষতিগ্রস্ত করতে না পারে সেই জন্য আইন শৃঙ্খলা অন্যান্য যারা রয়েছে তারাও কিন্তু কাজ করছেন। শাহিদ, আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য আপনাকে ধন্যবাদ। সবাইকে উৎসমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিদ্বন্দ্বী দলগুলোকে কেন্দ্রে দখল, প্রভাব বিস্তার বা উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। একই সাথে ভোটের ফল যাই হোক, জাতির বৃহত্তর স্বার্থে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আন্তরিক ধন্যবাদ জানাই দেশের সকল রাজনৈতিক দল। নির্বাচনের বাকি আর মাত্র একদিন। শেষ সময়ে এসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোট বিষয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি নির্বাচন, প্রার্থী, তরুণ ভোটার সহ ক্ষমতা হস্তান্তর নিয়ে কথা বলেন। আমরা একটি আশাব্যঞ্জক পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের দ্বার প্রান্তে পৌঁছতে পেরেছি। এবার নির্বাচনে 51টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে জানান প্রধান উপদেষ্টা। বলেন, এ যাবৎকালে যে কোনো নির্বাচনের মধ্যে সর্বাধিক সংখ্যক রাজনৈতিক দলের অংশগ্রহণ। ভোটের ফল যাই হোক, ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থে তা মেনে নেয়ার আহ্বান জানান তিনি। ভোটাধিকার কারো দয়া নয়, এটা আমাদের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা ঠিক করি আমাদের ভবিষ্যৎ কোন পথে যাবে। আমি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি আন্তরিক আহ্বান জানাই, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে
জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন। ডক্টর ইউনূস বলেন, দীর্ঘ 17 বছর ধরে ভোটাধিকার থাকা সত্ত্বেও ভোট দিতে পারেনি তরুণ ও নারী ভোটাররা। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ইতিহাসের গতিপথ বদলানোর সেই দিনটি এসেছে। গণতন্ত্রের চর্চায় কোনো প্রাণ ঝরে যাওয়া কোনো সভ্য রাষ্ট্রের জন্যই গ্রহণযোগ্য নয়। আজ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ইতিহাসের গতিপথ বদলানোর সেই দিনটি এসেছে। ভাষণে অন্তর্বর্তী সরকার প্রধান গুজবে কান্না দেওয়ার পরামর্শ দেন। রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের আহ্বান জানান, কেন্দ্র দখল, ভোটে প্রভাব বিস্তার করা বা উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার। নির্বাচন নিয়ে যারা বিগত মাসগুলোতে উদ্দেশ্যমূলকভাবে সংশয় সন্দেহ সৃষ্টি করেছিল, তারা সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত হয়েছে। রাজনৈতিক দলগুলোর প্রতি আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, আপনারা দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সর্বস্তরের নেতাকর্মীদের দ্ব্যর্থহীনভাবে নির্দেশ দিন যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন, কেন্দ্র দখল, ভোটে প্রভাব বিস্তার করা কিংবা উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়। এ সময় জুলাই সনদ ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ কোনো একক দলের ইশতেহার নয়। গণভোট আগামী দিনের দেশের দিক নির্দেশনা নির্ধারণ করবে। এই গণভোট বাংলাদেশের ইতিহাসে একটি নতুন মাইলফলক হয়ে থাকবে। এখানে আপনার প্রতিটি ভোট আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি রচনা করবে। সবাইকে উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোট কেন্দ্রে যান। বলেন, নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের সাথে সাথে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। এখন নতুন করে অপপ্রচার চালানো হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার নাকি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে না। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। এককভাবে সরকার গঠনে বিএনপি আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভ্যালেকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, জনগণ যাদের পছন্দ করবে তাদেরকে কেউই আটকে রাখতে পারবে না। আওয়ামী লীগবিহীন নির্বাচন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, শক্তি প্রয়োগ করে যে কেউ ক্ষমতা ধরে রাখতে পারে না। 5ই আগস্ট তার প্রমাণ। সাক্ষাৎকারে তিনি নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং গুম খুনের বিচার নিয়েও কথা বলেন। 17 বছরের নির্বাসন শেষে দেশে ফিরে মায়ের মৃত্যু এবং নির্বাচনী প্রস্তুতি, এই দুটোর সামঞ্জস্য রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বলে জানান তারেক রহমান। আমরা রাজনীতি করি মানুষের জন্য, মানুষের সমর্থন নিয়ে, মানুষের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা নিয়ে রাজনীতি করি। কাজেই আমি মনে করি রাজনীতিতে মানুষ যাকে গ্রহণ করবে তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, আর যাকে মানুষ গ্রহণ করবে না যত শক্তিই থাকুক না কেন, শক্তি প্রয়োগ করে সে ধরে রাখতে পারে না কিছু। 5ই আগস্ট যার উদাহরণ। সরকার সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হলে জনগণ মাঠে নামবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনকে ঘিরে প্রতিপক্ষ নানা গুজব ছড়াতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার রাতে 11 দলীয় জোটের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের একদিন আগে সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ ও পরিকল্পনা ঠিক করতে বৈঠকে বসে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য। মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় অফিসে এই বৈঠকে যোগ দেন জোটের শীর্ষ নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জামায়াত আমির জানান, ভোট দিতে ঈদের আমেজ নিয়ে বাড়িতে ফিরছে মানুষ। কেউ পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করলে জনগণ রুখে দেবে। কেউ অন্য কিছু করতে চাইলে আমরা অনুরোধ করব জনগণ যেন নিজেদের অধিকারের পক্ষে মজবুত হয়ে দাঁড়িয়ে যায় এবং স্পষ্ট জবাব দিয়ে দেয়। আমরা আশা করছি জনতারই বিজয় হবে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। তাদের সকলের প্রতি আমাদের অনুরোধ, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে এ দেশ আপনাদেরও। আপনারা ন্যায়নিষ্ঠভাবে, আপনারা নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে আপনাদের দায়িত্ব পালন করবেন। দেশের 4 জেলায় ভোটের মাঠের প্রতিপক্ষের উপর হামলা মারধরের অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনও করেছেন দলীয় প্রার্থীদের কেউ কেউ। ঘটনার পর এলাকাগুলোতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য।
মঙ্গলবার রাতে নোয়াখালী ৬ আসনের ১১ দলীয় জোট প্রার্থী আব্দুল হান্নান মাসুদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ ওঠে প্রতিপক্ষের নেতাকর্মীদের বিরুদ্ধে। হান্নান মাসুদের অভিযোগ, বিএনপি নেতাকর্মীরা স্লোগান দিয়ে সংঘবদ্ধভাবে একাধিক বাড়িতে হামলা চালায়, এতে কয়েকজন আহতও হন বলে দাবি করেন তিনি। আমাদের নেতাকর্মীরাদের বাড়িতে বিএনপি এবং আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা ধানের শীষে স্লোগান দিয়ে হামলা চালাচ্ছে, লুটপাট করতেছে এবং বিভিন্ন জায়গায় গোলাগুলি করতেছে। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করতেছি। প্রশাসন যাচ্ছে, কিন্তু প্রশাসন কাউকে অ্যারেস্ট করছে না। রংপুরে জাতীয় পার্টি এবং এনসিপি নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি, হট্টগোল এবং অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় পীরগাছার সরোয়ারতল এলাকায় এই ঘটনা হয়। স্থানীয়রা জানায়, রংপুর সুন্দরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে জাতীয় পার্টির প্রার্থী মাহবুবুর রহমানের প্রচারণা চালানোর খবর পেলে তার পথ রোধ করেন এনসিপির নেতাকর্মীরা। বাগবিতণ্ডার এক পর্যায়ে মারামারিতে জড়ায় দুপক্ষ। পরে জাতীয় পার্টির সমর্থকরা ঘটনাস্থলে গিয়ে এনসিপির নেতাকর্মীদের মারধর ও অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ ও সেনাবাহিনী। মাহবুবুর রহমানের নির্দেশেই এই হামলাটি করা হয়েছে এবং পরবর্তীতে দুজনের মাথা রক্তাক্ত করা হয়েছে, ফেটে গেছে। তার এখন আশঙ্কাজনক অবস্থায় রংপুরে মেডিকেলে ভর্তি হচ্ছে। তারা এই মবের রাজনীতিটাকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে। তারা এদেশের নাগরিক যারা আছে তাদেরকে ন্যূনতম নাগরিকত্ব সেবা পাওয়ার যে তাদের যে অধিকার, ভোট যে সবার করার অধিকার, সেগুলোর বিষয় নিয়ে তারা একপেশে মনোভাব পোষণ করতেছে। এদিকে ফেনীর দাগনভূঞায় আতাতুর্ক সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিমের বাসায় বিএনপি কর্মীদের সাথে নিয়ে পুলিশের তল্লাশির অভিযোগে থানা ঘেরাও করে জামাত কর্মীরা। তাদের অভিযোগ, হয়রানির উদ্দেশ্যেই এমনটা করা হয়েছে। পরবর্তীতে বিষয়টি মীমাংসার জন্য অভিযুক্ত ওসিকে নির্বাচনে মাঠের দায়িত্ব থেকে সরিয়ে দাপ্তরিক কাজে রাখার আশ্বাসও দেন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। আসা একটা গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ স্যারের বাসায় রহিম স্যারের বাসায় অভিযান পরিচালনা করছে। তো অভিযান পরিচালনা করার পরে নেগেটিভ রেজাল্ট পাওয়া গেছে যে স্যারের বাসায় সম্পর্কে যে তথ্যটা আসছিল সেই তথ্যটা ভুল। তো এখন এই বিষয়ে যদি স্যারের কোনো ধরনের পুলিশের উপরে মনক্ষুণ্ণতা থেকে থাকে, পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে স্যার আমি ক্ষমা চাচ্ছি। মঙ্গলবার বিকেলে পটুয়াখালীর বাউফলে বস্তা ভর্তি কাটা পাইপ, জামাত প্রার্থীর লিফলেট ও ভোটার তালিকা সহ কয়েকজন জামাত সমর্থককে আটক করে স্থানীয় জনগণ। খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে পুলিশ ও পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা পৌঁছায়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃতদের মধ্যে দুজনের কাছ থেকে মুচলেকা আদায় করেন এবং সবাইকেই ছেড়ে দেন। রাতে একই আসনে দেশীয় অস্ত্রসহ জনতার হাতে আটক হন ৩ জামাত কর্মী। সাইফ আহমেদ, যমুনা নিউজ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজধানী ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে একাধিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালায় আইনশৃঙ্খলা বাহিনী। জানানো হয়, নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংসতা বা নাশকতার অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে। মঙ্গলবার রাত 10টা গুলশান বাড্ডা লিংক রোডে র্যাব 1-এর উদ্যোগে বসানো হয় বিশেষ চেকপোস্ট। অবৈধ অস্ত্র উদ্ধার আর নাশকতা তৈরির অপচেষ্টা রোধে এই পদক্ষেপ। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্তে যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়। র্যাব কর্মকর্তারা জানান, নির্বাচন ঘিরে যে কোনো ধরনের সহিংসতা চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। নির্বাচন উপলক্ষে আমরা এখানে বিশেষ চেকপোস্ট বসিয়েছি। এই চেকপোস্টের মূল উদ্দেশ্য হলো এখানে যাতে কোনো সন্ত্রাসী কার্যকলাপ না করতে পারে, কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার না করতে পারে। এদিকে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন দিয়াবাড়ি ক্যাম্পের মেজর গাজী জাহিদ হাসান। মঙ্গলবার রাতে উত্তরার মুগ্ধ মঞ্চে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ভোটারদের কেন্দ্র পর্যন্ত যাওয়া ও ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফেরা পর্যন্ত সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমরা ইতোমধ্যে অসংখ্য অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং রাষ্ট্রীয় জাতীয় স্থাপনা সমূহের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। এই নির্বাচনকে একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের রূপ দিতে বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নিরসভাবে কাজ করে যাচ্ছে।
রাতেই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীর চেকপোস্ট বসানো হয়। সেখানে যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়। আইন শৃঙ্খলা বাহিনী জানায়, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এই নিরাপত্তা ব্যবস্থা নির্বাচন এবং ভোট গ্রহণ পরবর্তী সময়ে অব্যাহত থাকবে। আফরান পিয়াল, যমুনা নিউজ, ঢাকা। আবারও স্বাগত জানাচ্ছি, দেখছেন যমুনা নিউজ। সংসদীয় আসন ও গণভোটের ফলাফল একসাথে গণনা হবে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। মঙ্গলবার বিকেলে এক ব্রিফিংয়ে তিনি বলেন, প্রার্থীরা অনলাইনে প্রচারণা চালালে আচরণবিধি ভঙ্গ হবে না। বর্তমানে সুষ্ঠু নির্বাচনের সব লক্ষণ আছে। বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও প্রস্তুত থাকবে ইসি। এদিকে বিকেলে সিইসির সাথে সাক্ষাৎ করে বিএনপির একটি প্রতিনিধি দল। নির্বাচনের নগদ টাকা ছড়ানো সহ কয়েকটি অভিযোগ জানায় তারা। সাথেই প্রিজাইডিং অফিসার গণনা কার্যক্রম হাতে নেবেন। বাক্সগুলো অফলোড করার পরে সাদা ব্যালট তথা জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট আলাদা করা হবে, আর পিঙ্ক ব্যালট বা গোলাপি ব্যালট যেটা গণভোটের ব্যালট সেটাকে আলাদা করা হবে। গণনা কার্যক্রম একই সাথে শুরু হবে। ড্রোন ব্যবহার করা হচ্ছে, বডি অন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। কেন্দ্রগুলোতে নজরদারি নিশ্চিত করার জন্য 90 ভাগের বেশি কেন্দ্রে, প্রায় 100 ভাগের কাছাকাছি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নির্বাচনী প্রচারণা ও রাজনীতিতে বিপুল অর্থের ব্যবহার এবং বিভিন্নভাবে ধর্মের ব্যবহার নিয়ে উদ্বেগ থাকলেও এবারে নির্বাচন বাংলাদেশের নতুন যুগের সূচনা করতে যাচ্ছে। 2008 সালের পর এবারে নির্বাচন পর্যবেক্ষণে এসে এমনটাই মনে করেছেন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এর চেয়ারপারসন রোহান হেত্তিয়ারচি। যমুনা টেলিভিশনকে জানান, জনগণের উচিত সাহসের সাথে ভোট কেন্দ্র গিয়ে ভোটাধিকার প্রয়োগ করা। নির্বাচন শান্তিপূর্ণ হবে বলেও প্রত্যাশা তার। রাত পোহালেই বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে আন্তর্জাতিক গণমাধ্যম ও পর্যবেক্ষণ সংস্থাগুলোর রয়েছে বাড়তি আগ্রহ, নজরদারি। 2008 সালের পর এশিয়ার 30 দেশের সংস্থা এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এবারের নির্বাচনও পর্যবেক্ষণে এসেছে। 1.5 দশক পরে আসা টিমে পুরো দেশে কাজ করছেন 28 জন পর্যবেক্ষক। সংস্থাটির চেয়ারপারসন যমুনা টেলিভিশনকে জানান, অন্তর্ভুক্তিমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জন্য ভোটারের উপস্থিতি জরুরি। বহু দশক পর বাংলাদেশ একটি নতুন যুগের সূচনায় দাঁড়িয়ে আছে। আমি বলছি না যে এই নির্বাচন শতভাগ অন্তর্ভুক্তিমূলক, কিন্তু উদ্বেগ অবশ্যই আছে। তবে আগের তুলনায় এটি অনেক বেশি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিযোগিতামূলক। মানুষের সামনে এখন বাস্তবিক অর্থেই পছন্দ করার সুযোগ রয়েছে। তাই যে দল বা প্রার্থীকে তারা উপযুক্ত মনে করেন তার পক্ষে ভোট দেওয়ার এটাই সময়। জেনজি দ্বারা প্রভাবিত এবারের নির্বাচনকে গুরুত্বের সঙ্গে দেখছে সংস্থাটি। তবে উদ্বেগও জানিয়েছেন সংস্থাটির চেয়ারপারসন। Some of the concerns which we have is this campaign finance. নির্বাচনী প্রচারণা আর রাজনীতিতে অর্থের প্রভাব, সেই সাথে বিভিন্নভাবে ধর্মের ব্যবহারে আমরা উদ্বিগ্ন। নির্বাচন শুধু শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হলেই যথেষ্ট নয়। মনোনয়ন প্রক্রিয়া থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিভিন্ন তথ্য মতে প্রায় 60% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হলেও রোহানার বিশ্বাস, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকই থাকবে। In 2008 elections also, I mean, if I recall my memory, 2008 সালের নির্বাচনের অভিজ্ঞতার সঙ্গে তুলনা করলে আমি মনে করি বাংলাদেশ এখন অনেক বেশি সক্ষম ও সংগঠিত। শাসন ব্যবস্থা, আইন শৃঙ্খলা এবং নির্বাচন ব্যবস্থাপনার দিক থেকে দেশ সঠিক পথেই এগোচ্ছে বলে মনে হয়। তবে চূড়ান্ত মূল্যায়ন করতে হলে নির্বাচনের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে। we need to acknowledge that. নির্বাচন আয়োজনে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে। ভোটাররা যদি অংশগ্রহণ না করেন তাহলে সেই প্রক্রিয়ার কোনো অর্থই থাকে না। রোহানা জানান, সংস্থাটির লক্ষ্য এশিয়া জুড়ে গণতন্ত্রকে শক্তিশালী করা, আর নির্বাচনই সেই লক্ষ্য অর্জনের প্রধান উপায়। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। আবারও স্বাগত জানাচ্ছি, দেখছেন যমুনা নিউজ।
বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে হিন্দু সম্প্রদায় কমিটির একটি সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত এই সভায় অংশ নেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান ও মুখপাত্র ডক্টর মাহাদি আমিন সহ দলের জ্যেষ্ঠ নেতাকর্মীরা। সভায় আসন্ন জাতীয় নির্বাচন, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, ভোটাধিকার ও রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বিএনপি নেতারা বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই তাদের রাজনৈতিক অঙ্গীকার। হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরাও শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে মতামত তুলে ধরেন। ব্রাহ্মণবাড়িয়া ৬টি সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র ৮০৫টি। এর মধ্যে ৫৭৪টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। দাঙ্গাপ্রবণ হিসেবে পরিচিত এই জেলায় ভোটের দিনের পরিস্থিতি নিয়ে শঙ্কায় রয়েছেন ভোটাররা। তবে পুলিশ ও প্রশাসন বলছে, সংঘাতের কোনো সুযোগ নেই। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোয় মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য। সংবাদের শিরোনামে ব্রাহ্মণবাড়িয়ার নাম থাকে প্রতিনিয়তই। সংঘর্ষ সংঘাতের কারণে এই জেলা আলোচিত সমালোচিত। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেও রণক্ষেত্রে রূপ নেয় এই জেলা। কয়েক গ্রামের মানুষের রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ার নজিরও রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঙ্গাপ্রবণ এই জনপদে ৮০৫টি ভোট কেন্দ্র। এর মধ্যে ৫৭৪টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে প্রশাসন। অতি ঝুঁকিপূর্ণ রয়েছে ৯২টি। দলীয় প্রার্থীদের পাশাপাশি ভোটের মাঠে সরব স্বতন্ত্র প্রার্থীরা। এতে ভোটের দিন পরিস্থিতি কেমন হয় তা নিয়ে শঙ্কায় ভোটাররা। সেই ভীতি আরো বেড়েছে অর্ধেকের বেশি কেন্দ্রই ঝুঁকিপূর্ণের তালিকায় থাকায়। মারামারি চাই না, আমরা চাই যে সুস্থ একটা নির্বাচন হোক, আমরা যাতে ভোট দিতে পারি। আচ্ছা, ১৫ বছর গলার মাঝে আইডি কার্ড লিয়ে ঘুরি, বাবা ভোট দিতে পারি না। মারামারি ক্ষতি, বহুত ক্ষতি। কিরকম ক্ষতি মানে জেল যাইতে সম্পদ নষ্ট হইব, আর বালা মানুষ মার খায় মরণ লাগবো। ঝামেলা হইলে মারামারি কাটাকাটি হইলে আমলা মামলা এগুলো আমরা চাই না। আমরা এমন ধরনের একটা লোক চাই যাতে আমরা নিরাপত্তা ফুলাফান শান্তি মতে দিনটা কাটাই যেতে পারি। পুলিশ সুপার বলছেন, স্মরণকালের সেরা নির্বাচন উপহার দিতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোয় পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন থাকবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। গোয়েন্দা নজরদারি তো আছেই, যে এই গ্রাম্য দাঙ্গা বা যাদের গ্রামের যারা মোড়ল বা গ্রামের যারা লিড করেন তাদের সঙ্গে কারো না কারো তো কোনো না কোনো পলিটিক্যাল আইডিওলজি থাকতেই পারে, তো সেটা তার একান্তই বিষয়। বাট এইটার সঙ্গে যেন দাঙ্গা বা অন্যান্য গোষ্ঠীগত বিষয়গুলো না মিলে থাকে, এটার আমার আহ্বান থাকবে। গুরুত্বপূর্ণ, অধিক গুরুত্বপূর্ণ এবং সাধারণ সকল কেন্দ্রে আমাদের সিসি ক্যামেরা থাকছে। সাধারণ কেন্দ্রে আমাদের পুলিশ থাকবে 2 জন, আর গুরুত্বপূর্ণ এবং অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে আমাদের পুলিশ থাকবে 3 জন। পুলিশের মোবাইল টিম থাকছে, সেটা প্রত্যেকটা উপজেলা ওয়াইজ বিভাজন করে। কোনো উপজেলায় 7টি মোবাইল টিম, বড় উপজেলায় আমাদের 14টি, 12টি, 13টি এরকম। জেলার 6টি আসনে লড়াই করছেন 48 জন প্রার্থী। মোট ভোটার 26,08,087 জন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ভোট দিতে রাজধানী ছেড়ে এলাকায় যাচ্ছেন মানুষ। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। আমরা যাচ্ছি তার কাছে। রাব্বি, বাস টার্মিনালে মানুষের ভিড় কেমন দেখছেন, এই বিষয়ে বিস্তারিত জানতে চাচ্ছি। বাড়ির পথ ধরছে, অনেকের সাথে কথা বলেছি, তারা প্রত্যেকেই বলছেন যে ভোট খুবই গুরুত্বপূর্ণ। এই ভোটটি দিতেই তারা এই কষ্টটি করছেন। দেখতেই পাচ্ছেন আমার পেছনে টার্মিনাল, সেই টার্মিনালে কিন্তু এখনো বলা যায় যে যাত্রী চাপ আছে, গাড়িও কিন্তু আছে, এবং যাত্রীরা বলছেন যে আসলে কষ্ট হলেও তারা এই যে ভোটটি, এই যে ভোট উৎসবে তারা সামিল হতে চান, আর সেই কথাটি তারা বলছেন। একটু টার্মিনালে দেখাচ্ছে যেহেতু সকালবেলা, তাই আসলে বাসগুলো খুব বিক্ষিপ্তভাবে যাত্রী দেবার চেষ্টা করছে, এবং যাত্রীরাও আসলে দ্রুতভাবে বাড়িতে ফেরা যায় তার যে এলাকা, সেই এলাকায় যাবার জন্য আসলে টার্মিনালে ভিড় করছেন। আমরা দেখতে পাচ্ছি বাড়িতে কি যাওয়া হচ্ছে ভোটের জন্য। ভোটের জন্য কি আমি লাইভে আছি ভাই, ভোটের জন্য কি বাড়িতে যাওয়া হচ্ছে? অনেকেই কিন্তু ভোটের জন্য কিন্তু বাড়িতে যাচ্ছেন কি ভোট দিতে যাচ্ছেন ভাইয়া? ভোট দিতে যাচ্ছেন ভোটের জন্য? এই যে ভোট উৎসবে কোথায় আপনার বাড়ি কোথায়?
এইভাবে করে কিন্তু মানুষজন এই যে টার্মিনাল মহাখালী বাস টার্মিনালে বাসের চাপ, যাত্রী চাপ, গতকাল কিন্তু আরো অনেক চাপ ছিল। আজকে বলছেন টার্মিনালে যারা আছেন, এখানকার যারা বাস মালিকরা, তারা বলছেন যে অনেক কমে গেছে। যারা যাবার যাত্রী তারা কিন্তু বাড়ির পথকালই ঘুরেছেন। যতগুলো আমরা সেই দৃশ্যটি কিন্তু দেখেছি। রাত ভর পর্যন্ত মানুষজন কিন্তু এই ঢাকা ছেড়েছেন ভর্তি দেবার জন্য বাড়ির পথ করেছেন। রাব্বি, আপনাকে ধন্যবাদ। দর্শক, গোপালগঞ্জে অপেক্ষায় রয়েছেন আরেক সহকর্মী মোজামেল হোসেন মুন্না, আমরা তার সাথেও যুক্ত হচ্ছি। মুন্না, আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে নির্বাচনের সার্বিক পরিবেশ কেমন দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সেখানে কেমন? জেলা যেখানে আওয়ামী লীগের একটি ঘাঁটি হিসেবে পরিচিত এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এখানেই তার বাড়ি। সব মিলিয়ে গোপালগঞ্জে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও গোপালগঞ্জ সহ বৃহত্তর ফরিদপুরের 4টি জেলা, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে তারা নানাবিধ পরিকল্পনা নিয়েছে। সেই হিসেবে গোপালগঞ্জে কালকে ভোট, জানেন কালকে ভোটের দিনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং সুষ্ঠু ভোট করতে তারা যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত করেছে। পুলিশ, র্যাব, সেনাবাহিনী, 8 প্লাটুন বিজিবি, এগুলোর সাথে আনসার, বিডিপি, এগুলো তো থাকছেই। সব মিলিয়ে গোপালগঞ্জে পরিস্থিতি একটু এখন মানুষের মধ্যে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। কিন্তু আপনি জানেন যে গত 2 মাসে গোপালগঞ্জে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকালকে রাতেও কিন্তু জেলা প্রশাসকের বাসভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনা নিয়ে কিন্তু গোপালগঞ্জে কিছু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। সব মিলিয়ে মানুষের মধ্যে কিছুটা ভীতি কাজ করছে। তারপরেও তাদের সাথে আমি কথা বলেছি, তাদের অনেকেই বলেছে তারা ভোটকে। ধন্যবাদ আপনাকে। স্বাগত, দেখছেন যমুনা নিউজ। ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওয়াশিংটন তেহরান সম্ভাব্য চুক্তির বিষয়বস্তু নিয়ে হবে আলোচনা। মঙ্গলবার তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেয় বেনিয়ামিন নেতানিয়াহুকে বহনকারী উড়োজাহাজটি। এই নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে 7মবারের মতো যুক্তরাষ্ট্র সফর করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। চলতি মাসের 18 তারিখে বৈঠক করার কথা ছিল ট্রাম্প নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের একটি ফিউনারাল হোম থেকে উদ্ধার হয়েছে অন্তত 189টি পচা গলা মরদেহ। দীর্ঘ 4 বছর ধরে বাড়িটির একটি কক্ষে মরদেহগুলো ময়লা আবর্জনার মধ্যে স্তূপ করে রেখেছিল ফিউনারাল হোমটির মালিক ও তার স্ত্রী জন ও ক্যারি হলফোর্ড। পুলিশ অভিযানে বেরিয়ে এসেছে নবজাতকের মরদেহ, এমনকি ব্রুনো। মৃতদের আত্মীয়দের ধোঁকা দিতে তাদের ধরিয়ে দেওয়া হতো নকল ছাই। ঘটনাটি ফাঁস হয়ে যাওয়ায় অভিযুক্ত জল হলফোর্ডকে 40 বছরের সাজা দিয়েছেন আদালত। আপাতদৃষ্টিতে ছিমছাম একটি বাড়ি, মানুষের মৃত আত্মীয় স্বজন প্রিয়দের শেষ বিদায় জানানোর বন্দোবস্ত হয় এখানে। কিন্তু অতি সাধারণ দেখতে বাড়িটির বন্ধ দরজার নেপথ্যে রয়েছে ভয়াবহ এক কাহিনী। কলোরাডো রিটার্ন টু নেচার নামের ফিউনারাল হোমটির একটি কক্ষ থেকে একটি দুটি নয়, একসঙ্গে উদ্ধার হয়েছে 189টি মরদেহ। দীর্ঘ 4 বছর ধরে অযত্নে হোমটিতে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য আনা মানুষের কাছের মানুষদের মরদেহ বাড়িটির একটি কক্ষে জমা করছিল জন হলফোর্ড নামের এক ব্যক্তি। অনেক মৃতদের কাছের মানুষদের হাতে তাদের প্রিয়জনের নকল ছাই ধরিয়ে দিয়ে বছরের পর বছর ধোঁকা দিয়ে আসছিল জন ও তার স্ত্রী, ফিউনারাল হোমটির সহ অংশীদার ক্যারি হলফোর্ড। পরিবেশ বান্ধব দাফন প্রক্রিয়া বা গ্রিন ফিউনারাল সেবাদানের জন্য পরিচিত ছিল ফিউনারাল হোমটি। অথচ পুলিশি অভিযানে বেরিয়ে এলো ময়লা নোংরা ঘরের মেঝেতে স্তূপ করে রাখা একের পর এক পচাগলা মরদেহ। অভিযান চালিয়ে পাওয়া গেছে নবজাতক, এমনকি ভ্রূণ পর্যন্ত। বাড়িটি থেকে ব্যাপক দুর্গন্ধ ছড়ানোয় পুলিশকে খবর দেয় এলাকাটির বাসিন্দারা। নৃশংস এই কর্মকাণ্ডের জেরে অভিযুক্ত জন হলফোর্ডকে অন্তত 40 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সাজার অপেক্ষায় রয়েছে তার স্ত্রী ক্যারি হলফোর্ডও।
ঘটনাটি ফাঁস হয়ে যাওয়ার পর প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন জন। তবে তাকে দানব সাব্যস্ত করে অন্তত 50 বছরের শাস্তির দাবি করে মরদেহগুলোর আত্মীয়রা। এমন ঘটনার পর ফিউনারাল হোম পরিচালনায় আরও কঠোর আইন জারি করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, আপনাদের ফ্যাক্ট চেকিং প্রসঙ্গটি আগেই জানাচ্ছিলাম। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ডিসমিস ল্যাবের রিসার্চ অফিসার তৌহিদুল ইসলাম রাসু। আমরা স্বাগত জানাচ্ছি তাকে। রাসু, আগামীকাল নির্বাচন, ঠিক এর আগের দিন অর্থাৎ আজ কি ধরনের তথ্য দেখে দর্শকরা সন্দেহ করতে পারে? প্রার্থিতা প্রত্যাহার, সংঘাত সহিংসতা প্রার্থীদের বা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের ভুয়া উক্তি বা নির্দেশনা ছড়াতে পারে কিনা? নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখছি যে সামাজিক মাধ্যম করছে। যেহেতু আজকে নির্বাচনের আগে এরকমের অপতথ্য কিন্তু আরো দেখা যেতে পারে। নির্বাচন হতে পারে ভোট কেন্দ্রে, আমরা ভোট কেন্দ্রে দেখা যাচ্ছে সংঘর্ষের ইনফরমেশন যেমন বেড়ে যেতে পারে, সেটাকে কেন্দ্র করে নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের অতথ্য ছড়ানো হতে পারে। মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে যে নির্বাচন কেন্দ্রিকরণের সংঘর্ষতা হচ্ছে, যাতে ভীত থাকে নির্বাচনে না যায়, যাতে না যায় তথ্য কিন্তু আমরা দেখতেই পারি। এটা আমরা গত কয়েক দেখছিলাম যে নির্বাচন করা হয়েছে, বিভিন্ন কেন্দ্র স্থগিত এরকমের ভুয়াদের, সেটা কিন্তু দিনে আরো বেশি বেড়ে যেতে পারতে পারে, আমরা দেখতে পেতে পারি আমরা। সেজন্য দর্শকদের উদ্দেশ্যে বলার যে তারা যাতে এই ধরনের তথ্য দেখলে সেটার সোর্সটা যাচাই করে নেয় যে কোন মাধ্যম থেকে তারা এই ধরনের তথ্য দেখছে এবং সেটা বিশ্বাসযোগ্য কিনা। রাসু, আপনি কি শুনতে পাচ্ছেন? রাসু, আপনার কাছে আরেকটা বিষয় আমরা জানতে চাচ্ছি, কোন তথ্য দেখে সন্দেহ হলে তার যাচাইয়ের জন্য সাধারণ ব্যবহারকারীরা কি করতে পারে? সাধারণ যেটা করতে পারে, তারা কোনো তথ্য সেটা আসলে শুরুতে দেখে সামাজিক মাধ্যমের যে কোনো তথ্য শুরুতে দেখেই বিশ্বাস না করে প্রপার সোর্স গুলো সেগুলো ব্যবহার করে। যেমন যেটা বললাম, নেশনের কোনো কর্তার উক্তি দিয়ে একটা ছড়িয়ে দেওয়া হয় মাধ্যমে, যেটা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে, সেগুলো আসলে নির্বাচন কমিশন ওয়েবসাইটে আসলে যাচাই করে নেয়া, সেগুলো নির্বাচন কমিশন ওয়েবসাইটে গিয়ে দেখা। অন্য যেগুলো আছে যে সংঘাত বা এই যে স্থগিতের যে এই তথ্য তারা তখন আসলে তারা যে মিডিয়া সেগুলো যাচাই, যে ফ্যাক্ট চেক যেমন আমরা কাজ করছি, ল্যাবের পেজে তারা দেখতে পারে যে কোনো একটা জিনিস নিয়ে সঠিক নাকি এরকমের বিষয় জানতে পারে, আমাদের জানাতে আমরা এরকমের দেখছি সঠিক কিনা বা সত্যতা সম্পর্কে জেনে নিতে পারে আমার কাছ থেকে। আর যে মাধ্যমে এই দুটো নির্বাচনের দিন এবং নির্বাচন যে কোনো দেখলেই বিশ্বাস না, সেটাকে আসলে যাচাই করে নিতে হবে, প্রপার তাকে ব্যবহার করে হবে যে আসলে মাধ্যম বা নির্বাচন কমিশন বা এর যে রাসু, আমরা যদিও স্পষ্টভাবে সব তথ্য শুনতে পাইনি, তারপর আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।